হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমরা গত দিনে মনে হয় 13তম ক্লাস করেছি, আজকে 14তম ক্লাস করব, ঠিক আছে? তো 14তম ক্লাস শুরু করি আমরা আজকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার ক্লাস নম্বর 14। আজকে আমরা 14তম ক্লাস করতেছি। তোমাদের অনেক ক্লাস করা হচ্ছে, কিন্তু অন্য স্যার এতগুলো ক্লাস করাইছে কিনা আমি জানি না। না স্যার, অন্য স্যার আমরা করানি এতগুলো ক্লাস হয়নি। সেদিক দিয়ে তোমাদের জন্য গুড লাক বলতে হবে যে এতগুলো ক্লাস করতে পেরেছো, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা প্রথম থেকে আরেকটু আমরা এই অধ্যায় মানে ওই অংশটা আলোচনা শুরু করি রাসায়নিক বন্ধন থেকে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। রাসায়নিক বন্ধন কাকে বলে তোমরা বলেছো, অনেকেই ভালো বলেছো যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে আকর্ষণ শক্তির বলে আকর্ষণ শক্তির দ্বারা পরস্পর হ্যাঁ, আকর্ষণ শক্তির দ্বারা বা অন্য কিছু বলতে পারো যে পরস্পরের সাথে যুক্ত থাকে, সে আকর্ষণ শক্তিকে বলা হচ্ছে তোমার কি রাসায়নিক বন্ধন। এটা আমরা গতকালই বলেছি, তাই না? জি স্যার। রাসায়নিক বন্ধন অনেক প্রকার, তবে আমরা যে কয়টা বেশি গুরুত্বপূর্ণ সেই কয়টাই আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আপনি তার মধ্যে দেখে নেই, প্রথমে পড়ি আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। দুইটা নাম কিন্তু, এটা আয়নিকও বলতে পারো, তড়িৎযোজী বন্ধন বলতে পারো। আরেকটা আছে সমযোজী বন্ধন, যেটাকে বলা হয় ইংরেজিতে কোভ্যালেন্ট বন্ড বলা হয়, সমযোজী বন্ধন। তারপরে আছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তারপর আছে ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন, অনেক বন্ধন আছে। যে হাইড্রোজেন বন্ধন, হাইব্রিড বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন, অনেকগুলো আছে। অতগুলো আমরা আলোচনা করব না, যেগুলো আমাদের বেশি দরকার বা আমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড সেগুলোই আমরা আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথমে আমরা আয়নিক বন্ধন, তোমরা অনেকেই বলেছো, ভালো বলেছো, সুন্দর বলেছো। তো আরেকটু মডিফাই করে বলবো। প্রথমেই জানতে হবে আমাদের আয়ন কাকে বলে, একজন বলো দেখি। জানা আছে? না জানলে না বলবো। আচ্ছা, আমরা যদি একটা পরমাণু লিখি Na, সোডিয়াম, এটা পরমাণু না আয়ন? আশা করি আয়ন। পরমাণু। উপরে যদি প্লাস চিহ্নটা দেই ডান দিকে, তাহলে কি হবে? জি স্যার, প্লাস চিহ্ন থাকলে হবে সেটা আয়ন। আয়ন, यस, থ্যাংক ইউ। তাহলে ধনাত্মক চার্জ যুক্ত। यस, ধনাত্মক কেন? ঋণাত্মক হতে পারে না? Cl মাইনাস এটা হতে পারে না? হ্যাঁ স্যার, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। তাহলে এখন সেটা ঋণাত্মক আয়ন, আর হ্যাঁ, ধনাত্মক আয়ন, এটা পজিটিভ প্লাস থাকলে থাকবে। পজিটিভ আয়ন। এখন প্রশ্ন হলো, হ্যাঁ, এই আয়ন আর প্লাস মাইনাস চিহ্নের সাথে একটা রিলেশন, তাই না? তো এখন প্লাস বা মাইনাস কে আমরা বলবো ইংরেজিতে বলা হয় চার্জ, বাংলায় বলবো কি আধান। তাহলে সোডিয়ামেও আধান আছে, ক্লোরিনেও আধান আছে, তাহলে আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। বোঝা গেল কথা? জি স্যার, মনে পড়ছে, এটা পড়ছিলাম। আচ্ছা, এই যে ভুলে গেছিলে, এই যে ভুলে ফেলছো। আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। তাহলে আমরা জানি সমধর্মী আয়ন পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীতধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ, এখন আমরা ইলেকট্রন বিন্যাসে দেখেছি যে যে সকল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন অষ্টক অপেক্ষা বেশি আছে, এবং যাদের অষ্টক অপেক্ষা একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন কম আছে, সেই সকল পরমাণুগুলো যাদের বেশি আছে তারা ত্যাগ করে পজিটিভ আয়নের সৃষ্টি হয়, এবং যাদের কম আছে অষ্টক অপেক্ষা তারা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নের সৃষ্টি হয়। এই দুই বিপরীতধর্মী আয়ন সৃষ্টি হওয়ার পরে তারা পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে ওরা পরস্পরের সাথে যুক্ত হয়। এই যুক্ত হওয়ার ফলে যে বন্ধনটা তৈরি হবে তাকেই বলা হবে তোমার কি আয়নিক বন্ধন। বাংলায় আরেকটা নাম হলো তড়িৎযোজী বন্ধন। বোঝা গেছে? আমরা এখন এক সংজ্ঞাটা দেখো। যে সমস্ত ধাতব পরমাণু, এখন আরেকটা দিক আমরা বলিনি, সাধারণত ধাতুগুলোর বাইরের কক্ষপথে অষ্টক অপেক্ষা ইলেকট্রন বেশি থাকে, আর অধাতুগুলোর অষ্টক অপেক্ষা ইলেকট্রন বেশি থাকে, আর একটি বা কম থাকে। আর যাদের একটি বা তিনটির বেশি থাকে, অথবা একটি বা তিনটির কি কম বেশি কম থাকে, অর্থাৎ চারটা বা পাঁচটা, সেই সকল পরমাণুগুলো কি হয়, এরা কি করে পরস্পরের সাথে সমযোজী বা শেয়ার করার মাধ্যমে বন্ধন সৃষ্টি করে। বুঝা গেছে? ভাগাভাগি করে স্যার। ইয়েস, শেয়ার করে। হ্যাঁ, আমরা ওইটা পরবর্তীতে আলোচনা করি, আগে এইটুকু আলোচনা। যে সমস্ত ধাতব পরমাণুর বাইরের কক্ষপথে, অক্টেট ইংরেজি শব্দ, বাংলা অষ্টক,
অষ্টক অপেক্ষা একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন বেশি আছে, তারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন। যে সমস্ত অধাতব পরমাণুর বাইরের কক্ষপথে অক্টেট বা অষ্টক অপেক্ষা এক বা দুই বা তিনটি ইলেকট্রন কম আছে, তারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ আয়ন সৃষ্টি করে। সৃষ্ট এই ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পরস্পর আকর্ষণ করে একটি বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই বন্ধনকে বলা হচ্ছে তোমার কি আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন। বোঝা গেছে কোন জিনিসটা? ইয়েস স্যার। জি আর স্যার। তোমরা শুধু বলেছো ধাতব পরমাণু ত্যাগ করে, কিন্তু কেন করে এই কারণটুকু তোমাদের অ্যাড করতে হবে যে অষ্টক অপেক্ষা ইলেকট্রন বেশি আছে কয়টা, একটি বা দুইটি বা তিনটি। এই ধাতুগুলোর হ্যাঁ ইলেকট্রন বেশি থাকলে এরা ত্যাগ করে, আর অধাতুগুলোর অষ্টক অপেক্ষা ইলেকট্রন একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন কম আছে, এই কমেরা গ্রহণ করে, বেশিরা ত্যাগ করে। এই ত্যাগ আর গ্রহণের মাধ্যমে এরা পরস্পরকে দুই ধরনের আয়ন সৃষ্টি করে, একটা পজিটিভ যারা ত্যাগ করে পজিটিভ, আর যারা গ্রহণ করে নেগেটিভ। আর দুই নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন সৃষ্টি হওয়ার পরে পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ দ্বারা যে বন্ধন তৈরি হয় তাকে বলা হচ্ছে তোমার কি আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। বোঝা গেছে? ওকে, আমরা এখন একটু ব্যাখ্যা দেবো। দেখো, এই সংজ্ঞাটাকে আরেকভাবে মডিফাই করে বলা যায়। একটি ধাতু একটি অধাতু, এটা আর একটু শর্টকাট আর কি। একটি ধাতু একটি অধাতু পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় সাধারণত ধাতব পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অধাতব পরমাণুকে দান করে। ফলে ধাতু ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন এবং অধাতু ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নের সৃষ্টি হয়। এই আধানদ্বয় বিপরীতধর্মী হয়, এদের মধ্যে কিছু স্থির বিদ্যুৎ আকর্ষণের সৃষ্টি হয়। স্থির বিদ্যুৎ মানে আকর্ষণ শক্তির তার নাম। ফলে যে বন্ধন দ্বারা যৌগ সৃষ্টি হয় সেই বন্ধনকে আয়নিক বা তড়িৎযোজী, অর্থাৎ ওই কথাটাকে ব্যাখ্যামূলক ভাবে আরেকভাবে বলা যায়, সেটাই এটা। বোঝা গেছে? স্যার ওটা দিলেও হবে, এটা দিলেও হবে। ইয়েস, ওটা হলো বেশি পারফেক্ট, এটা তার একটা ব্যাখ্যামূলক, যে ব্যাখ্যা দেওয়ার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। তো ওটাই আমরা বেশি ব্যবহার স্যার করব। ওটার কি স্যার 2 মার্ক? স্যার 2 মার্কের কোশ্চেন ওটা? কোশ্চেনটা থাকবে 8 মার্কের টোটাল। আয়নিক বন্ধন কাকে বলা হয়? আয়নিক বন্ধনের ব্যাখ্যা সহ দিতে হবে। আমরা ব্যাখ্যা এখনো দেইনি, দিচ্ছি পরে, ঠিক আছে? এরপরে দেখো ব্যাখ্যা। উদাহরণস্বরূপ আমরা এই যে ব্যাখ্যা শুরু করলাম, সোডিয়াম ও ক্লোরিন এই বিক্রিয়ায়, হ্যাঁ NaCl বিক্রিয়ায় উৎপন্ন NaCl সোডিয়াম ক্লোরাইড এর বিক্রিয়া আমরা দেখতে পাই। সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আগে দেখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি os2 পিস, আমাদের লাগবে 1s2 2s2 2p6 3s1, আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে এইখানে আমরা দেখি বিবেচনা করে যে সোডিয়ামের যদি সর্বোপরিস্থ কক্ষপথের ইলেকট্রনটা আমরা বাদ দেই, তাহলে এখানে তার ইলেকট্রন থাকে কয়টা? 8টা। দেখো 2 2 মানে 2s2 2p6, তাহলে ইলেকট্রন কয়টা হলো? 8টা। 8টার বেশি একটা বাইরের কক্ষপথে 3 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে দেয়। আবার ইলেকট্রন দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি আমরা, 17 পারমাণবিক সংখ্যা। ক্লোরিনও হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p5, মানে সর্বোপরিস্থ কক্ষপথটা হলো এটা। তাহলে 2 আর 5 কয়টা ইলেকট্রন সর্বোপরিস্থ? 7টা। তাহলে ক্লোরিনের একটা লাগবে স্যার। হ্যাঁ ইয়েস, সোডিয়ামের একটা অষ্টক অপেক্ষা বেশি আছে, তাই না? তাহলে এই বেশিটা সোডিয়ামটা বেশি ত্যাগ করবে, আর ক্লোরিন সেই বেশি ইলেকট্রনটাকে গ্রহণ করবে। গ্রহণটা দেখাই যে আমরা এখানে 2 দিছি পরবর্তীতে ব্যালেন্স করার জন্য, কিন্তু একটা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে একটা সোডিয়াম প্লাস আয়ন তৈরি করছে, এটা নাম্বারিং করলাম আমরা 1। পরবর্তীতে Cl2, আমরা কিন্তু যখন ক্লোরিন অণু লিখবো তখন কিন্তু Cl2 লিখতে হবে, Cl লেখা যাবে না। তাহলে একটা Cl যদি হয় তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু Cl2 দুইটা ক্লোরিন পরমাণু আছে তাই দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড আয়ন কি উৎপন্ন করছে। বোঝা গেছে? আর একটা যৌগে সব সময় ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ দুইটা পরস্পর সমান হতে হবে। যতগুলো ত্যাগ ঘটবে ততগুলাই গৃহীত হতে হবে, ইয়েস। তাহলে সোডিয়াম দুইটা পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, পক্ষান্তরে ক্লোরিন দুইটা পরমাণু দুইটা ইলেকট্রন কি গ্রহণ করে দুইটা সোডিয়াম প্লাস আয়ন, আর ক্লোরিন দুইটা ক্লোরাইড আয়ন গঠন করছে। এখন এই ইলেকট্রন যদি আমরা কেটে দেই তাহলে কি হবে? তাহলে সোডিয়াম 2Na থাকবে প্লাস Cl2, আর দুইটা কমন নিলাম Na প্লাস প্লাস কত Cl কত মাইনাস। পরের লাইনে দেখি 2Na প্লাস Cl2 সংক্ষেপ হইল কত 2NaCl, কারণ এরা দুই বিপরীতধর্মী আয়ন প্লাস এবং মাইনাস। এই প্লাস আয়ন এবং মাইনাস আয়ন তৈরি হওয়ার পরে যে আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে সেই বন্ধনটাকেই বলা হচ্ছে তোমার কি
আয়নিক বন্ধন। আয়নিক বা তড়িৎ বন্ধন। হ্যাঁ, তাহলে আয়ন থেকে যেহেতু আয়ন সৃষ্টি হওয়ার পরে এই বন্ধনটা সৃষ্টি হয়েছে, তাই আয়ন থেকে যেহেতু আসছে তাই নাম হয়েছে আয়নিক বন্ধন বা তড়িৎ বন্ধন। বোঝা গেছে? স্যার আগের ক্লাসে যেভাবে দেখাই দিয়েছিলেন স্যার ওইভাবে যদি করে দিই তাহলে হবে নো না? প্রবলেম, নো প্রবলেম, ওটাও আমরা ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। দেখো হুম, এখন তাহলে ব্যাখ্যাটা দেই আমরা, ওখানে তো কথাগুলো ওভাবে বলে ইজি দিছি। আছে স্যার। আচ্ছা দেখো, ইলেকট্রন বিন্যাসতে দেখা যায় সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষতে অক্টেট অপেক্ষা একটা ইলেকট্রন বেশি আছে, ওই কথাগুলোই। অপরদিকে ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষতে অক্টেট অপেক্ষা একটা ইলেকট্রন কম আছে। তাই সোডিয়াম ও ক্লোরিন পরমাণু যুক্ত হওয়ার সময় সোডিয়াম পরমাণুতে একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ সোডিয়াম পরমাণু ধনাত্মক আয়ন এবং ক্লোরিন পরমাণু ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। দেখলাম আমরা এটা, তাই না? এবার ফিগার দিয়ে দেখি। স্যার আগেরটা একটু দেখান, ওকে, স্ক্রিনশট দেব। আছে? হয়েছে। আচ্ছা, এটাতে দেখো ওইটাই আমরা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে উপরেরটা সোডিয়াম পরমাণু, নিচেরটা ক্লোরিন। সোডিয়াম পরমাণু বাইরে কক্ষতে কয়টা ইলেকট্রন? একটা। আর ভিতরে কয়টা? একটি। ভিতরে কয়টা? 8টা। এখানে আটটা, তার ক্লোরিনের, ভিতরে দুটা। হ্যাঁ ক্লোরিনের 2টা, 2 8, বাইরে 1, মানে 11টা ইলেকট্রন মিটাতে হবে, ঠিক আছে? এখানে দেখো ভিতরে 2, তারপরে 8, তারপরে 7, তার মানে তার বাইরের কক্ষতে অষ্টক পূর্ণ করতে কয়টা কম? আর একটা। তাহলে স্যার একটা কম, এর জন্য একটা একটা কম। নেবে। তাহলে আমরা পরবর্তী দেখি, সোডিয়াম পরমাণু, এটা ক্লোরিন। এই যে একটা ইলেকট্রন দেখো সোডিয়ামকে এইখানে দিয়ে দান করে দিছে, তাই সোডিয়াম হয়ে গেছে প্লাস আয়ন, আর এটা হয়ে গেছে কি? ক্লোরাইড আয়ন। মাইনাস। একটা ইলেকট্রন টেক করলো, এ আবার সেই একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রনটা কি গ্রহণ করলো, ও টেক করলে গ্রহণ করলো, এই যে গ্রহণ করছে এখানে, গ্রহণ করে এ হলো তোমার কি? ক্লোরাইড মাইনাস আয়ন। এই দুই পজিটিভ এবং নেগেটিভ আয়ন বিশিষ্ট, এরা পরস্পরকে আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত হলে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখা হয়েছে, তখন এখানে হয়ে গেল সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, আর শেষে হলো তোমার কি? সোডিয়াম ক্লোরাইড। বোঝা কি গিয়েছে? জি স্যার। তাহলে এটাই হলো তোমার কি? আয়নিক বন্ধনের কি ব্যাখ্যা। বোঝা গেছে? জি স্যার, এগুলো এসএসসি তে ছিল। ছিল, তাহলে তো বলতে পারার কথা ছিল জি এবং স্যার। সবই জানার কথা ছিল। যাক, আমরা পরবর্তীতে যাই। ওই যে ওই ব্যাখ্যাগুলো আমরা এখানে দিয়েছি, ওই যে এটা অ্যানিমেশন দিয়ে দেখানো হয়েছে, এই যে কালকে এনার্জি। দেখাবেন। হ্যাঁ কালকে দেখাইছে ওগুলো। এই যে আরেকটা एग्जांपल একই রকম দেখো, এই যে সোডিয়ামের একটা বাইরে কক্ষতে ইলেকট্রন, এই যে ক্লোরিনকে দিয়ে দিল, সোডিয়াম হয়ে গেল প্লাস পজিটিভ আয়ন, ক্লোরিন হয়ে গেল নেগেটিভ আয়ন। তারা একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে, দেওয়া নেওয়ার ফলে ওরা পরস্পরের সাথে আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত হলো। এটাই হলো তোমার কি? আয়নিক বন্ধন। পরের অংশ দেখি আমরা। তাহলে ইলেকট্রন দান ও গ্রহণের পরে সৃষ্ট সোডিয়াম আয়ন, মানে সোডিয়াম প্লাস আয়ন ও ক্লোরাইড আয়ন Cl মাইনাস আয়ন দ্বয় বিপরীত আধানযুক্ত হওয়ায় স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়। ফলে সোডিয়াম প্লাস ও ক্লোরাইড মাইনাস আয়নের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে তোমার কি? আয়নিক বন্ধন। কথা কি বোঝা গেছে? আর আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগের তৈরি হয় তাকে বলা হয় তোমার কি? আয়নিক যৌগ। ক্লিয়ার? এখন বাড়ির কাছে একটা খাতা লিখে নাও, নোট করে নাও। CaCl2, CaCl2, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, স্যার এটাও আয়নিক যৌগ। হ্যাঁ ওইটাই ব্যাখ্যা দিবা। তুমি জিজ্ঞেস করবো জি স্যার। কি ধরনের কি যৌগ? বলবেন? CaCl2 কি ধরনের যৌগ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। কি ধরনের যৌগ? বোঝা গেছে? জি স্যার। স্যার একটু জানান। দাঁড়ায় আছি না বসে আছি, বলো। বসে থাকেন আপনি। ওকে। হয়ে গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের অংশে যাই। আরেকটা উদাহরণ এখানে দিছি আমরা, সোডিয়াম ফ্লোরাইড। এটাও একই, সোডিয়াম ক্লোরিনের জায়গায় শুধু ক্লোরিন দেওয়া হয়েছে, একই রকম ব্যাখ্যা, ঠিক আছে? ওই একই ব্যাখ্যা। লিথিয়াম ক্লোরাইড আরেকটা উদাহরণ, তোমরা এগুলো দেখে নিবা ভিডিওতে। এবার আসি আমরা সমযোজী বন্ধন, ঠিক আছে? সাপোজ একটা মেসে তোমরা একটা রুমে দুইজন মেয়ে আছো, গরম পড়ছে তাই একটা ফ্যান লাগবে। তোমার কাছে আছে 500 টাকা, ওর কাছে আছে 500 টাকা। একটা ফ্যান কিনতে লাগবে 1000 টাকা। তোমরা কি করবে? দুজনে শেয়ার করব। দুজনে শেয়ার করে নিব।
শেয়ার করবা, যখন তো একজন চলে যাবে তখন কি করবে? একজন তো তখন শেয়ার তো করার অপশন নাই। যাক, ওটা তোমরা ডিসিশন নিবা তোমরা কি করবা, ঠিক আছে? আমরা অত দূর যাচ্ছি না। তবে আমরা কি বুঝলাম যে দুইজন নিলে দুইজনের মধ্যে চাপ কম পড়ে, আবার একজনের অ্যাবিলিটি নাই, মানে সামর্থ্য নাই, তাই তখন উভয় জনেই টাকা সমানভাবে শেয়ার করে যন্ত্রটা বা জিনিসটা কেনা হচ্ছে, বুঝা গেছে? তখন উভয়ের মাঝে তখন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। ফ্যানটা কার বলতো? একজনের না দুইজনের? আমাদের, বলবো দুজনের। তখন বলতে হবে দুইজনের ফ্যান, একজনের ফ্যান বলা যাবে না। যাবে না। এই যে দুইজনের বলতেছি, তখন ওইটাই হলো তোমার কি? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। এখন আমরাও এখানেও দেখবো যে যখন একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন অষ্টক অপেক্ষা কম থাকে এবং যাদের কি বেশি থাকে তারা ত্যাগ করে, আর যারা কম থাকে তারা কি করে? গ্রহণ করে। এই গ্রহণ করার ফলে আর ত্যাগ করার ফলে দুই ধরনের আয়ন সৃষ্টি হয়, তখন কি হয়? আয়নিক বন্ধন। এখন যদি এরকম হয় দুইজনেরই কম আছে অথবা দুইজনেরই বেশি আছে, সাধারণত বেশি থাকে না, দুইজনেরই কম থাকে, তখন কি করে? কেউই তখন দান করতে পারে না, কেউ গ্রহণ করতে পারে না। তখন উভয় পরমাণুই সমান সংখ্যক, এবং একটাও কম বেশি না, সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকেই বলা হবে তোমার কি? সমযোজী। ইংরেজিতে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, আমরা দেখি এখন রাসায়নিক সংযোগের সময় যদি দুটি একই বা ভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণু ইলেকট্রন শেয়ার বা সরবরাহ করে, একই কথা, এক বা একাধিক ইলেকট্রন জোড় তৈরি করে, জোড় সৃষ্টি করে। জোড় মানে ওই যে একটা দিল একটা দিল, তখন জোড় তৈরি করে। এবং শেয়ার করলো, হ্যাঁ ইয়েস, এই ইলেকট্রন জোড় উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে। উভয় পরমাণু সাধারণত নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে, তবে যে বন্ধনের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে সমযোজী। তার মানে কি? আমি একটা দিলাম, ও একটা দিল, তখন ওই দুইটা ইলেকট্রন কিন্তু একজনের বলা যাবে না, ওরও হয় আমারও হয়, এবং দুই পরমাণু তখন কি? নিষ্ক্রিয় গ্যাসের গঠন প্রাপ্ত লাভ করে। তখন উভয়ের মাঝে যে বন্ধনটা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে তোমার কি? সমযোজী বন্ধন। আমরা এখন ব্যাখ্যা দিলে আরেকটু ভালো করে বুঝবো, ঠিক আছে? ব্যাখ্যা দেব। দুটি মৌল তো হচ্ছে অধাতু হইতে হবে, তাই না? অধাতুই সাধারণত বেশিরভাগ এই ধরনের সমযোজী যৌগ গঠন করে, ঠিক আছে? ধাতুগুলো সাধারণত সমযোজী বন্ধন গঠন করে না, কারণ ধাতুগুলোর বেশি থাকে অষ্টক অপেক্ষা, আর যাদের কম থাকে তারাই শুধুমাত্র সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। কথা বোঝা গেছে? ওকে, আমরা এখন দেখি ব্যাখ্যা দেখি। উদাহরণস্বরূপ হাইড্রোজেন ও কার্বন এই দুই পরমাণু মিলে মিথেন যৌগ তৈরি হয়। এই মিথেনের ব্যাখ্যাটা আমরা এখন দেখব। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1 1s1, বোঝা গেছে? আবার কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি, কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2। আর পি এর ঘর কয়টা বলেছিলাম আমি, মনে আছে? পি এর ঘর তিনটা স্যার, px py pz। এই যে আমি তিনটা ঘর আলাদা করে দেখাচ্ছি, তাহলে pz এ কি ইলেকট্রন আছে? ওই যে স্পিন সংখ্যায় না স্যার, নাই। তাহলে এটাও কিন্তু 2 নাম্বার কক্ষপথ 2s2 টা 2 2 2 সবই 2। তাই একে যদি স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে এরকম থাকবে, এই যে ডান দিকে থাকে স্বাভাবিক অবস্থায়। এখন যদি একে সামান্য তাপ শক্তি বা অন্য কোনো শক্তি প্রয়োগ করা হয় তখন সে উত্তেজিত হবে। উত্তেজিত হলে এই 2s2 থেকে একটা ইলেকট্রন এই 2pz কি স্থানান্তরিত হবে। দেখো এখন, এই দেখো, তখন হচ্ছে 2s1 2px1 2py1 and 2pz1। এটা হলো উত্তেজিত অবস্থায়। কথা কি বোঝা গেছে আমার? তাহলে কার্বনের অষ্টক পূর্ণ করতে কয়টা দরকার ইলেকট্রন? চারটা। এই যে এই ঘরেও একটা, হ্যাঁ একটা ঘরে একটা ইলেকট্রন, এই ঘরে একটা ইলেকট্রন, এই ঘরে একটা ইলেকট্রন, এই ঘরে একটা ইলেকট্রন। তার মানে একটা ঘরে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমাদের? দুইটা। একটা ঘরে দুইটা থাকতে পারে, কিন্তু ঘরগুলোতে আছে একটা ঘরে, তার মানে চারটা ঘরে চারটা ফাঁকা আছে, তাই না? এখন আমরা চারটা লাগবে। হাইড্রোজেনের ঘরে কয়টা ইলেকট্রন? একটা। স্যার একটা। তাহলে এর হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিষ্ক্রিয় গ্যাস কোনটা হবে? হিলিয়াম। তাহলে হাইড্রোজেনের নিষ্ক্রিয় গ্যাস কাছাকাছি হলো হিলিয়াম। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন দরকার? আর একটা।
একটা আবার কার্বনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিয়ন নিয়ন। কার্বনের স্যার নিয়ন। তারপর নিয়ন। তার মানে নিয়নের নিয়ন। গঠন প্রাপ্ত হতে এর কয়টা ইলেকট্রন দরকার? 4টা। তার মানে এরও দরকার 4টা, ওরও দরকার একটা। কেউ কিন্তু ত্যাগও করতে পারে না, গ্রহণও করতে পারে না। তখন কার্বন আর হাইড্রোজেনের মাঝে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে? যেহেতু এর 4টা দরকার, তাহলে 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করবে। আমরা শেয়ারটা দেখি একটু নিচে। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে হাইড্রোজেন পরমাণুর একটি অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম মানে জোড়া নাই, এবং কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় 4টি অযুগ্ম ইলেকট্রন আছে। এই যে আমরা দেখলাম 4টা অযুগ্ম, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন পরমাণুর নিষ্ক্রিয় গ্যাসের গঠন প্রাপ্ত হতে একটি ইলেকট্রন এবং কার্বন পরমাণু অক্টেট পূরণ করতে 4টি ইলেকট্রন দরকার। ফলে কোন পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ না করে কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে ইলেকট্রন যুগল সৃষ্টি করে এবং উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের গঠন প্রাপ্ত লাভ করে। দেখি আমরা ব্যাখ্যাটার সাথে উদাহরণ মিলাই। আবার এখানে দেখো, নিম্নে স্টার চিহ্ন দ্বারা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন আর ডট চিহ্ন দ্বারা কার্বন পরমাণু ইলেকট্রনকে চিহ্নিত করা হয়েছে। কথা বোঝা গেছে? আমরা দেখি এখন জি 4টা স্যার এদের 4টা হাইড্রোজেন স্টার, 4টা, একটা হাইড্রোজেন ইলেকট্রনকে স্টার চিহ্ন, 4টা হাইড্রোজেন 4টা স্টার হবে। প্লাস কার্বনের 4টা ইলেকট্রন অযুগ্ম ছিল, এই যে 4টা ভিতরের কক্ষপথে ইলেকট্রন গুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে না, শুধু সর্ববস্থ কক্ষপথেই ইলেকট্রন গুলোই বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে এই 4টা ইলেকট্রনকে আমরা 4টা ডট দ্বারা ইন্ডিকেট করছি। বোঝা গেছে? জি স্যার এরো দিয়ে দেখালাম। কার্বনের দেখাও, কার্বনের 4টা ইলেকট্রন দেখাবো, একটা হাইড্রোজেন উপরের দিকে গেল, একটা জোর ইলেকট্রন তৈরি হয়ে গেল। হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে স্টার, কার্বন একটা ইলেকট্রন দিছে। বোঝা গেছে? এবার এই 4টা হাইড্রোজেন বুঝিনি, আবার বলো। হ্যাঁ 4টাই তো দেখাবো, যে একটা একটা করে স্যার ধাপে ধাপে বলতেছি দেখা। তাহলে এখানে 4টা হাইড্রোজেন দিয়ে হ্যাঁ হ্যাঁ 4টা হাইড্রোজেন পরমাণু একটা কার্বনের সাথে দেখাচ্ছি আমরা ধাপে ধাপে। দেখো বন্ধন তৈরি করছে। এই দেখো, এই পাশে আরেকটা জোর ইলেকট্রন তৈরি করছে, করছে না? জি স্যার, জি স্যার নিচে দেখো আবার একটা ইলেকট্রন জোর তৈরি করছে। এটা আবার অনেক ভালো লাগে আমার। এটা দেখো আবার জি একটা। স্যার অনেক সুন্দর লাগে স্যার এই বন্ধনগুলো তৈরি করতে। আচ্ছা যাক, দেখো তাহলে 4 দিকে 4টা ইলেকট্রন জোড় তৈরি করছে। এখন এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেনেরও হয়, কার্বনেরও হয়। এই ইলেকট্রন জোড়টা এই হাইড্রোজেন পরমাণুরও ধরতে হবে, এই কার্বন পরমাণুরও ধরতে হবে। এই ইলেকট্রন জোড়টা কার্বনেরও ধরতে হবে, হাইড্রোজেনেরও ধরতে হবে। একই ব্যাপার এইটার ক্ষেত্রেও। তাহলে এই হাইড্রোজেন ইলেকট্রন কয়টা হলো? 2টা। তাহলে হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি হলো? হিলিয়াম। তাহলে হিলিয়ামের গঠন প্রাপ্ত হয়ে গেছে এই হাইড্রোজেন পরমাণু, এবং প্রত্যেকটারই 2টা করে হয়েছে। হয়েছে কিনা? হয়েছে না? 2টা করে। হয়েছে, জি স্যার 2টা করে হাত সবারই হয়েছে। এবং কার্বনের বাইরে কক্ষপথে কয়টা হলো তাহলে দেখো তো? 8টা। স্যার কার্বনের এই যে দেখো 8টা 2 জি 4 স্যার 6 8, একটা। তার মানে অষ্টপূর্ণ হয়ে গেছে। অষ্টপূর্ণ হয়ে গেছে। জি স্যার হয়েছে। তাহলে 2 4 2 6 7 8 হ্যাঁ, তাহলে সব পরমাণুগুলোই নিষ্ক্রিয় গ্যাসের গঠন প্রাপ্ত লাভ করলো। তখন এদের মাঝে যে বন্ধনগুলো তৈরি হলো তাকেই বলা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। আমরা এটাকে সংক্ষিপ্ত করে দেখাই। এখন আমরা এই যে হাইফেন দিয়ে দেখাই, হাইফেন না বন্ধন দিয়ে দেখাইছি। চারদিকে 4টা বন্ধন, বন্ড একটা হ্যাঁ বন্ড, ইংরেজিতে বন্ড, বাংলা বন্ধন। আরেকটা হাইড্রোজেন, এই পাশে আরেকটা হাইড্রোজেন, এই পাশে আরেকটা হাইড্রোজেন। আর সংক্ষিপ্ত ভাবে লিখি আমরা CH4। কথা বোঝা গেছে? তাহলে এই যৌগটাতে আমরা ভেঙে ভেঙে দেখালাম যে কিভাবে সমযোজী বন্ধন কি গঠিত হয়। বোঝা গেছে? এই হলো সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের ফলে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় কি? সমযোজী যৌগ। বোঝা গেছে? তাহলে CH4 একটা সমযোজী যৌগ। তোমাদের বাড়ি আরেকটা কাজ লিখে নাও তাহলে। বাড়ির কাজ আরেকটা লিখে নাও। জি স্যার বলেন। কার্বন ডাই অক্সাইড কি ধরনের যৌগ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। কার্বন ডাই অক্সাইড CO2 কি ধরনের যৌগ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। হয়েছে? হয়েছে। আচ্ছা এখন দেখো, এইখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, কার্বন একটা ইলেকট্রন দিছে, তাই কি এক বন্ধন তৈরি হয়েছে। যদি 2টি করে ইলেকট্রন দেয় তাহলে দ্বিবন্ধন, দ্বিবন্ধন। আর যদি 3টি করে ইলেকট্রন দেয় তাহলে হবে কি? ত্রিবন্ধন। বোঝা গেছে? জি স্যার। তাহলে
বাকিগুলো এটা হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন দেখানো হয়েছে, না সমযোজী বন্ধন দেখানো হয়েছে। এই যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন, এটা কিন্তু দুইটাই অধাতু, হাইড্রোজেনের অধাতু, ক্লোরিনও অধাতু। আরো দেখানো হয়েছে দুই একটা উদাহরণ, এই যে আমরা মিথেনটা দেখালাম, এটা বন্ধনটা দেখানো হয়েছে। এই পাশে হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি দেখানো হয়েছে। সবই সমযোজী বন্ধন উদাহরণ। এই যে এখানেও একই রকম সমযোজী বন্ধন কিভাবে অ্যানিমেশন দ্বারা দেখাইছি, গতকাল দেখাইছিলাম, ওগুলো আবার দেখানো হয়েছে। এই যে দুইটা ফ্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ দেখাইছিলাম। এই হাইড্রোজেনটা আরেকটা অ্যানিমেশন দিয়ে দেখানো হয়েছে। এখানে এই যে পাই বন্ধন, সিগমা বন্ধন, এগুলাও কিন্তু সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের আবার কিছু, ওই যে হাইড্রোজেনের চারটা, এটা হলো ইথেন C2H6। এই যে কার্বন একটা এই পাশে একটা কার্বন, দুইটা কার্বন, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন। এটা আর একটু গোলাকার বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে, বোঝা গেছে? এটা হলো C2H6। তাহলে একটি করে ইলেকট্রন উভয় পরমাণু শেয়ার করার ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে একক বন্ধন, দুটি করে ইলেকট্রন শেয়ার করার ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে দ্বিবন্ধন, আর তিনটি করে ইলেকট্রন শেয়ার করার ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে ত্রিবন্ধন। এখন আবার বললো না চার বন্ধন আছে কিনা স্যার, চার বন্ধন নাই, ত্রিবন্ধন পর্যন্তই শেষ, বোঝা গেছে? ত্রিবন্ধন পর্যন্ত শেষ। এই যে এখানে দেখো অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে এখানে দুইটা করে ইলেকট্রন শেয়ার করছে, তাই ডাবল বন্ড বা দ্বিবন্ধন। আবার নাইট্রোজেন ক্ষেত্রে দেখো দুইটা নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে তিনটা করে ইলেকট্রন শেয়ার করছে, তাই আছে ত্রিবন্ধন। এগুলোর তো মানও আছে স্যার, এগুলোর তো মানও আছে, যে অক্সিজেন ডবল বন্ডের মান, তারপরে নাইট্রোজেনে সেটা তো অবশ্যই আছে, ডাবল বন্ডের এগুলো অবশ্যই, মানে এই বন্ধনটার শক্তি কত, তাই তো ওটা আছে, অবশ্যই মান আছে একটা। হ্যাঁ স্যার, ওই যে ডেল এইচ এর মান বের করা আস্তে আস্তে পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত আমরা দেখান, আমি স্ক্রিনশট দিইনি হয়েছে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই শেষ করি, আর পরের দিনে বাকি অংশটা আমরা করব, ঠিক আছে? সন্নিবেশ বন্ধনটা দেখাবেন না স্যার? আজকে না, পরবর্তী দিন, মানে একবারে দিলে তো। বাড়ির কাজ দুইটা দিলেন, ওইটা আরেকবার বলেন। একটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। আরেকটা বলছি CO2 কার্বন ডাই অক্সাইড কি ধরনের যৌগ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। আর এটা কি প্রথম অধ্যায় চলছে? প্রথম অধ্যায় চলছে, এই রাসায়নিক বন্ধন হলে শেষ হয়ে যাবে। আগামী দিনে আমরা শেষ করবো, আগামী সোমবারে। ঠিক আছে স্যার।